শাটডাউনের তৃতীয় দিনে এসেও নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লড়াইয়ে ডেমোক্রেটরা অনড় বলে জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। শুক্রবার সেনেটের চতুর্থবারের মতো ভোটাভুটির পর এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। শুমার অভিযোগ করেন, অচলাবস্থা কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে ডিপ ফেক ও অন্যান্য বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে ট্রাম্প প্রশাসন। এছাড়া অচলাবস্থার দায় রিপাবলিকানদের কাঁধে দেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। সরকারি অচলাবস্থার তৃতীয় দিনে এসেও আবারও ব্যয় বিল পাশে ব্যর্থ হয়েছে সেনেট। টানা 4 বারের মতো ভোটাভুটির আয়োজন করেও ডেমোক্রেটদের সমর্থন পায়নি কংগ্রেস। 3/5 of the Senate duly chosen and sworn not having voted in the affirmative. The motion upon reconsideration is not agreed to. শুক্রবারও রিপাবলিকানদের উত্থাপিত বিলে স্বাস্থ্যসেবা ভর্তুকিগুলো অন্তর্ভুক্ত না থাকায় আবারও তা প্রত্যাখ্যান করেন সেনেট ডেমোক্রেটরা। ভোটের পরে এক সংবাদ সম্মেলনে রিপাবলিকানদের বিরুদ্ধে আলোচনার টেবিলে না বসার এবং ডেমোক্রেটদের ধমকানোর অভিযোগ তোলেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তিনি বলেন, সরকার যখন অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তখন এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে না ভেবে ডিপফেক ও অন্যান্য বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে ট্রাম্প প্রশাসন, যা এই সমস্যাকে আরও দীর্ঘায়িত করছে এবং জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। Instead of trying to come to the table and negotiate with Democrats and reopen the government, the White House and fellow Republicans have vowed to make this a maximum pain shutdown, they call it. রিপাবলিকানরা দেশকে দীর্ঘমেয়াদী শাটডাউনের দিকে ঠেলে দিচ্ছেন দাবি করে শুমার আরও বলেন, এই অচলাবস্থা নিরসনের জন্য রিপাবলিকানদেরই ডেমোক্রেটদের সাথে বসে সমাধান করতে হবে, কারণ নাগরিকদের স্বাস্থ্যসেবার প্রশ্নে এক চুল ছাড় দেবেন না তারা। My caucus and Democrats are adamant that we must protect the health care of the American people. এদিকে সেভ হেলথ কেয়ার নামের পৃথক একটি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে চলমান শাটডাউনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানদের সরাসরি দায়ী করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। It's day 3 of the Trump Republican government shutdown and day 257 of the chaos that Donald Trump has been inflicting on the American people. তিনি দাবি করেন, রিপাবলিকানরা সরকার পুনরায় চালু করতে চান না এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ট্যাক্স ক্রেডিট বাড়াতেও রাজি হচ্ছেন না তারা। Donald Trump and the Republicans are not behaving responsibly. They're not behaving in a serious manner. সরকারের এমন পরিস্থিতিতেও ট্রাম্প দায়িত্বশীল আচরণ করছেন না বলেও অভিযোগ করেন জেফ্রিজ। Well, Donald Trump has behaved in a deeply unserious and deeply unhinged manner. এ সময় স্বাস্থ্যসেবা সমস্যা সমাধানের জন্য একটি কঠোর আইনি চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন এই হাউস ডেমোক্র্যাট। It means that we need an ironclad legislative agreement to address the healthcare issues that we have raised, including the Affordable Care Act. জেফ্রি সতর্ক করে বলেন, ট্রাম্পের শুল্ক ও ব্যর্থ রিপাবলিকান নীতির কারণে জীবনযাত্রার ব্যয় ইতিমধ্যেই অনেক বেশি। স্বাস্থ্যসেবা খাতে এই ব্যয় পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলবে। তবে জেফ্রিস আশা করেন, জনমতের চাপে আলোচনায় বসতে বাধ্য হবেন ট্রাম্প ও রিপাবলিকানরা। সরকারি কার্যক্রমে অচলাবস্থা এড়ানোর বিল সেনেটে চতুর্থ দফার ভোটেও ব্যর্থ হয়েছে। শুক্রবার 54-44 ব্যবধানে বিলটি পাশে ব্যর্থ হয়। বাকি দুজন সেনেটর ভোট দানে বিরত থাকেন। এই বিষয়ে সেনেট ফ্লোরে সেনেট মেজরিটি লিডার জন থুন অভিযোগ করেছেন, সরকারের অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটিক আইন প্রণেতারা অসহযোগিতা করছেন। রাজনৈতিক স্বার্থে সরকারের অচলাবস্থা তৈরি করে ডেমোক্রেটদের কোনো দাবি আলোর মুখ দেখবে না বলেও সতর্ক করেন তিনি। হাউস স্পিকার মাইক জনসন অভিযোগ করেছেন, মেডিকেড সুবিধাকে অসৎ ব্যক্তিদের হাতে তুলে দিতে ডেমোক্রেটরা রাজনীতি করছেন। সেনেটে টানা তৃতীয়বারের মতো স্বল্পমেয়াদী ব্যয় বিল পাশে দ্বিদলীয় সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান এবং ডেমোক্রেট সেনেটররা। এ অবস্থায় সেনেটের অধিবেশন সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। 3/5 of the Senate duly chosen and sworn not having voted in the affirmative. The motion upon reconsideration is not agreed to. সরকারের অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটিক আইন প্রণেতারা অসহযোগিতা করছেন বলে অভিযোগ করেছেন সেনেট মেজরিটি লিডার জন থুন। সেনেটে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, সরকারের অচলাবস্থা শুরুর আগেই ডেমোক্রেটরা দ্বিদলীয় সমঝোতায় আসতে পারতেন। অগাস্টে পাশ হওয়া 3টি অ্যাপ্রোপ্রিয়েশন বিল কার্যকর হলেই অচলাবস্থা এড়ানো সম্ভব হতে বলে জানান সেনেটর থুন।
ডেমোক্রেটিক আইন প্রণেতারা হেলথ কেয়ার সুবিধায় অযৌক্তিক বরাদ্দের দাবি জানিয়ে আসছেন উল্লেখ করে সেনেটর থুন বলেন, মাত্র 4 সপ্তাহ সরকারের অচলাবস্থা ঠেকিয়ে রাখতে $1.5 ট্রিলিয়ন বরাদ্দের হাস্যকর দাবি তুলেছেন ডেমোক্রেটরা। তিনি অভিযোগ করেন, দেশের সামরিক বাজেট ছাড়িয়ে যাওয়া হেলথ কেয়ার বরাদ্দ নিয়ে রাজনীতি করছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। রাজনৈতিক স্বার্থে সরকারকে অচল করে দিয়ে ডেমোক্রেটদের কোনো দাবি আলোর মুখ দেবে না জানিয়ে সেনেট মেজরিটি লিডার বলেন, ডেমোক্রেটিক সহকর্মীরা দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে গুরুত্ব না দিয়ে নিজেদের আখের গোছাতে চাইছেন। এদিকে হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, দেশের মানুষকে বিপদে ফেলতে ডেমোক্রেটিক আইন প্রণেতারা উঠে পড়ে লেগেছেন। মাত্র 2 সপ্তাহ আগে সরকারের ব্যয় বিষয়ে হাউসে দ্বিদলীয় সমঝোতা হলেও অচলাবস্থা সৃষ্টির আগ মুহূর্তে ডেমোক্রেটরা বেঁকে বসেছেন বলেও জানান তিনি। হেলথ কেয়ার সুবিধাকে অসদুপায়ে ব্যবহার করা ঠেকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিলেও ডেমোক্রেটরা তা ভিন্নভাবে ব্যাখ্যা করছেন বলে অভিযোগ করেন জনসন। তিনি বলেন, মেডিকেড সুবিধাকে অসৎ ব্যক্তিদের হাতে তুলে দিতেই রাজনীতি করছেন ডেমোক্রেট সহকর্মীরা। গাজা যুদ্ধের সমাপ্তিতে 20 দফা শান্তি প্রস্তাবের আংশিক মেনে নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক ভিডিও বার্তায় তিনি এই দিনটিকে স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন। তার শান্তি উদ্যোগে সমর্থন দেয়ায় কাতার সহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, বিবাদমান সব পক্ষের সাথে ন্যায্য আচরণ করা হবে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি থেকে শুরু করে কাতার, ইজিপ্ট সহ বিশ্ব নেতারা হামাসের সম্মতিতে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এর ফলে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। ওদিকে ইসরায়েলিরাও মনে করছেন, ট্রাম্পের প্রস্তাবে হামাসের সাড়া দেয়ায় জিম্মিরা মুক্তি পাবেন। প্রায় 2 বছর আগে ইসরায়েলে অবিশ্বাস্য এক হামলা চালায় হামাস। সেই 7ই অক্টোবর সমাগত 2023 সালের এই দিনটির পর থেকে গোটা বিশ্ব ইতিহাসে এমন এক অসম যুদ্ধ শুরু হয়, যার বলি হয়েছে গাজা নামের এক হতভাগ্য জনপদের 2 মিলিয়নেরও বেশি মানুষ। পুরো অবরুদ্ধ উপত্যকাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আইডিএফ। 66,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার অধিকাংশই নিরীহ নারী ও শিশু। আহত হয়েছে 150,000-এর বেশি মানুষ, যাদের অনেকেই বিকলাঙ্গ হয়ে পড়েছেন। দুর্ভিক্ষ হানা দিয়েছে অবরুদ্ধ উপত্যকায়, কেড়ে নিচ্ছে শত শত প্রাণ। এমন এক ঘন অন্ধকারে যেন কিছুটা আলোর দেখা গেল। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবের আংশিক মেনে নেয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র সংগঠনটি। অপহরণ করে নিয়ে যাওয়া 250 ইসরায়েলি নাগরিকের মাঝে আটক বাকি 50 জিম্মির সবাইকে জীবিত কিংবা মৃত হস্তান্তর করবে হামাস। একই সাথে উপত্যকার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে, যোগ দেবে সমঝোতার আলোচনায়। গত সোমবার হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় 20 দফা শান্তি প্রস্তাবটি দিয়েছিলেন প্রেসিডেন্ট। একই সাথে 3 থেকে 4 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই আলটিমেটামের শেষ দিনে এক বিবৃতিতে নিজেদের ইতিবাচক অবস্থানের কথা জানান দিল সশস্ত্র সংগঠনটি। আর তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমের বার্তায় গাজায় বোমা ফেলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রুথ সোশ্যালে এক ভিডিও বার্তায় হামাস গাজা যুদ্ধের সমাপ্তিতে 20 দফা শান্তি প্রস্তাবের আংশিক মেনে নেয় সন্তোষ প্রকাশ করে এই দিনটিকে স্মরণীয় হিসাবে উল্লেখ করেছেন ট্রাম্প। তার শান্তি উদ্যোগে সমর্থন দেয় কাতার সহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, বিবদমান সব পক্ষের সাথে ন্যায্য আচরণ করা হবে। এদিকে জাতিসংঘ মহাসচিব ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি থেকে শুরু করে কাতার, ইজিপ্ট সহ বিশ্ব নেতৃবৃন্দ হামাসের সম্মতিতে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তারা নিজ নিজ অবস্থান তুলে ধরে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করেছেন। তারা বলছেন, এর ফলে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। ওদিকে ইসরায়েলিরাও মনে করছেন, ট্রাম্পের প্রস্তাবে হামাসের সাড়া দেয় জিম্মিরা মুক্তি পাবেন।
জীবিত বা মৃত সব জিম্মিকে মুক্তি দেয়া সহ গাজায় যুদ্ধবিরতির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বেশ কিছু শর্ত মেনে নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। শুক্রবার ট্রাম্পের দেয়া প্রস্তাবের জবাব দিয়ে কথা বিবৃতিতে জানায় সংগঠনটি। তবে জিম্মি হস্তান্তরের পরপরই গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত দিয়েছে হামাস। ট্রাম্পের কয়েকটি প্রস্তাব নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে তারা। হামাসের সম্প্রতি দীর্ঘমেয়াদী শান্তির জন্য ইতিবাচক জানিয়ে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি জানান, এটি শুধু গাজায় যুদ্ধবিরতি নয়, পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার একটি পদক্ষেপ। হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাতার, ইজিপ্ট, ইটালি, ফ্রান্স, কলম্বিয়া এবং জাতিসংঘ। গাজা থেকে সব জিম্মিকে মুক্তি দেয়া সহ হামাসের নিরস্ত্রীকরণ, গাজায় আন্তর্জাতিকভাবে গঠিত বোর্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠনটিকে 20 দফা প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রবিবার সন্ধ্যার মধ্যে এই প্রস্তাবের জবাব দিতে হামাসকে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তবে অনেকটা আকস্মিকভাবেই শুক্রবার মধ্যস্থতাকারীদের কাছে ট্রাম্পের প্রস্তাবের জবাব পাঠায় হামাস। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মতো জীবিত সব জিম্মিকে মুক্তি ও মৃতদের মরদেহ হস্তান্তরে সম্মতির কথা জানায় তারা। তবে প্রস্তাবের কয়েকটি শর্ত মেনে নিলেও গাজার নিয়ন্ত্রণ বোর্ড অব পিস নামে আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাবে দ্বিমত জানিয়েছে হামাস। সেক্ষেত্রে গাজার নিয়ন্ত্রণ প্যালেস্টিনিয়ানদের নিয়ে গঠিত স্বাধীন কমিটির হাতে দেওয়ার প্রস্তাব করেছে তারা। একই সঙ্গে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সশস্ত্র সংগঠনটি। তবে হামাসকে নিরস্ত্র করার যে শর্ত ওই প্রস্তাবে রয়েছে সে বিষয়ে পরিচ্ছন্ন কোনো সিদ্ধান্তের কথা জানায়নি তারা। এমন অনেক বিষয় নিয়ে আরো আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করে হামাস। এক সাক্ষাৎকারে সংগঠনটির জ্যেষ্ঠ সদস্য মুসা আবু মারজুক বলেন, ইসরায়েলের হামলায় হামাসের সামরিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে। এমত অবস্থায় তাদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব হারিয়েছে। Among Hamas, 90% of their capability, they destroyed it. Then there is nothing with Hamas talking about women. প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতার ও ইজিপ্ট। সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে স্বাগত জানায় তারা। এছাড়া হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস ও ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড সহ আরো অনেকে। জিম্মিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হামাস বুদ্ধির পরিচয় দিয়েছে বলে মনে করেন মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ফাওয়াজ গার্জেস। তিনি মনে করেন জিম্মিদের মুক্তি দিয়ে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করার কৌশল খুবই গুরুত্বপূর্ণ। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পাওয়া সহজ হবে বলে মনে করেন এই বিশ্লেষক। বল এখন ইসরায়েলের কোর্টে বলে জানান তিনি। হামাস আলোচনার টেবিলে বসতে যাচ্ছে, একে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক হিসেবে দেখছেন আল জাজিরার সাংবাদিক আলী হাশেম। তিনি বলেন, অনেক তবু কিন্তু সত্ত্বেও হামাস প্রস্তাবটি পুরোপুরি নাকচ করেনি। তারা এতে ইতিবাচক সাড়া দিয়ে আলোচনায় বসতে চেয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন হাশেম। স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রচারণায় ভীত নন বলে দাবি করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি। নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে জুম্মার নামাজ আদায় করে তিনি বলেন, নিউ ইয়র্কবাসীর জন্য সমান সম্ভাবনা ও সুযোগ সৃষ্টি করতে চান। ভোটাধিকার নিশ্চিতে সবাইকে 25 অক্টোবরের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন করার আহ্বান জানান মামদানি। নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা কুইন্সের জ্যামাইকা কয়েক হাজার বাংলাদেশি আমেরিকান মুসলমানদের পাশাপাশি বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মানুষ জ্যামাইকা মুসলিম সেন্টারের মসজিদ আল মামুরে জুম্মার সালাত আদায় করেন। শুক্রবার মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করতে আসেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী ও ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী জোরান মামদানি। নামাজ আদায় শেষে একটি জানাজা ও দোয়ায় অংশ নেন তিনি। পরে প্রার্থী হিসেবে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন মামদানি। মেয়র নির্বাচিত হলে মুসলমানরা তাদের ধর্মের জন্য আরও বেশি গর্বিত হবেন বলে আশা করেন এই ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী। And yet too often as Muslims we have been told that we are others.
How many of you have ever had your last name mispronounced when you go to your job? When you go around your city? Raise your hand if you've had to face this. The reason that I take offense on standing on a debate stage and having a former governor intentionally mispronounce my last name is not for what it means for me. It's because of what it means for the uncles and the aunties who have had to deal with this for decades. নির্বাচনী প্রচারণায় আরেক মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমোর মন্তব্যের সমালোচনা করেন মামদানি। Andrew Cuomo, who has used the same language in his own campaign to describe me for saying these very things. But we will not be afraid. We will not be intimidated, because we know there is nothing to apologize for when it comes to speaking up for human rights for all people. Yes. And in this city, what we deserve is a vision of the city that includes every person in it. ভোটাধিকার নিশ্চিতে সবাইকে ভোটার রেজিস্ট্রেশন করার অনুরোধ করেন মামদানি। Is to look at yourselves, look at your families, look at your friends, ask, is everyone registered to vote? We have until October 25th to register everyone we can find. মসজিদে মামদানির নামাজ আদায় ও নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলেন বাংলাদেশি আমেরিকানরা। He's a Muslim, he's a Desi brother, and he's a mayor for all New Yorkers, not a particular group. This is a chance of a lifetime for us. Zohran Mamdani once in a 100 years জন্মায়। উনি একটা নক্ষত্র যে কিনা এই সিটিকে এই লিডারশিপ এখন দরকার আমাদের, তার মতো একটা যোগ্য নেতৃত্ব যে কিনা আমাদেরকে এই ভবিষ্যৎ প্রজন্মকে আগিয়ে নিয়ে যাবে। এই ধরনের ভিজিবিলিটি এবং মসজিদে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক ক্যান্ডিডেটসের, কারণ এইখানে একসাথে অনেক লোকজন জমা এবং সবাই যদি ভোট দেয় তাহলে যাকেই ভোট দেবে সেই উইন করবে। জোহরান মামদানি আমাদের কমিউনিটি থেকে আসা একজন মুসলিম সাউথ এশিয়ান, যিনি আমাদের স্ট্রাগলের সাথে ছিলেন, আমাদের মুভমেন্টের জন্য সাথে ছিলেন। কিন্তু উনি শুধু আমাদের কথা বলছেন না, উনি পুরা নিউ ইয়র্ক সিটির অবহেলিত জাতিগোষ্ঠীর কথা বলছেন, সেই জন্য প্রতিটা মানুষ রিলেট করতে পারছে। সিটি ও মুসলিমদের স্বার্থে মামদানিকে জয়ী করতে ফান্ড সংগ্রহ করছে বাংলাদেশি নানা সংগঠন। আগামী মাসের প্রথম সপ্তাহেই নির্ধারিত হবে নিউ ইয়র্ক সিটির কে হতে যাচ্ছেন মেয়র। তবে জোহরান মামদানি যেভাবে প্রচারণা চালাচ্ছেন, মসজিদ থেকে শুরু করে প্রতিটি নিউ ইয়র্কের কোনায় কোনায় যেভাবে প্রচারণা চালাচ্ছেন, তাতে তার মেয়র হওয়ার সম্ভাবনা দিন দিন বেড়ে চলছে বলে মনে করছেন সিটিবাসী। আমেরিকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করতে শুক্রবার থেকেই নিউ ইয়র্ক কনসাল জেনারেল অফিসে এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, যাদের আগে এনআইডি আছে কিংবা যারা চলতি বছর 31 অক্টোবরের মধ্যে এনআইডি নিবন্ধনের কাজ শেষ করবেন, তারাই আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জাতীয় নির্বাচনে ভোট দিতে পারতেন না প্রবাসে বাস করা প্রায় 1.5 মিলিয়ন বাংলাদেশি। দীর্ঘদিনের দাবিটি পূরণে বর্তমান সরকার তৎপর হলেও ছিল নানা অনিশ্চয়তা। তবে সেটা কেটে গেছে শুক্রবার। নিউ ইয়র্ক কনসাল জেনারেল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 2 জন বাংলাদেশি আমেরিকান নাগরিকের ছবি তুলে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে জানানো হয়, কনসাল জেনারেল অফিসের ওয়েবসাইট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করার পর জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট ব্যবহার করে নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হয়ে এনআইডির জন্য আবেদন করতে পারবেন যে কোনো বাংলাদেশি। সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, যাদের আগে এনআইডি আছে অথবা যারা নতুন করে চলতি মাসের মধ্যে এনআইডি নিবন্ধন করবেন, পরবর্তীতে নির্বাচন কমিশনের অ্যাপস ব্যবহার করে 2026 সালে নির্বাচনের জন্য তারা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। যাদের বয়স 18 বছর হচ্ছে 31 অক্টোবর 2025 তারা নিবন্ধন করলে তারা ভোট দিতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে তার 31 অক্টোবর কেন, 30 নভেম্বর না কেন, বা 1 জানুয়ারি না কেন? আমাদের যে শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা লক করে রাখতে হয়, যে সংশোধন জ্ঞান না হয়, আমি একটু আগে বলেছি।
এই আপনার যাচাই বাছাই মানে যে সংশোধন প্রক্রিয়াটা 1 মাসের ভিতরে করা যাবে। এই রেজিস্ট্রেশন প্রসেস এটা চলমান থাকবে, এটা কিন্তু বন্ধ হচ্ছে না, এটা ওপেন থাকবে। আমেরিকায় বাংলাদেশের 4টি মিশনে সশরীরে গিয়ে এনআইডি নিবন্ধনের সুযোগ রয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশের পাসপোর্ট ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করা গেলে সশরীরে না এসেও এনআইডি করার সুযোগ পাওয়া যাবে। আমরা পাসপোর্টের সাথে একটা অ্যাফিলিয়েশন করার চেষ্টা করছি, পাসপোর্ট ডিপার্টমেন্টের সাথে, পাসপোর্টস অ্যান্ড ইমিগ্রেশন বাংলাদেশ, যে ওখানেও কিন্তু এই তথ্যটা নেওয়া আছে, আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যান করা হয়। আমরা যদি ওই ডেটাটাকে শেয়ার করে নিতে পারি তাহলে এই ঝামেলাটাও কমে যাবে। আমেরিকা থেকে নিবন্ধিত ভোটারদের কাছে মেইলের মাধ্যমে ব্যালট ও প্রার্থী তালিকা পাঠাবে নির্বাচন কমিশন। ফিরতি মেইলে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জাতীয় নির্বাচনের নির্ধারিত দিনের আগেই এই ভোট দিতে হবে। এনআইডি আছে, তার ক্ষেত্রে কি প্রযোজ্য? তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যিনি যদি প্রবাস থেকে ভোট দিতে চান, অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, ব্যালট পেপার পাবেন, ভোট দিবেন। আর যদি উনি দেশে যে ভোট দিতে চান তাহলে তো রেজিস্ট্রেশন করবেন না। প্রবাসীদের প্রতিটি ভোটের পেছনে বাংলাদেশ সরকারের গড়ে খরচ হবে প্রায় 700 টাকা। তাই ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠনে অংশ নিয়ে এই ভোট কার্যক্রমে সহায়তা করতে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানায় নির্বাচন কমিশন। স্বাধীনতার পর যুক্তরাষ্ট্রের প্রবাসীদের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল, যেটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।